প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন রহিম সুপার এক্সট্রিম যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার এবং বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব রাষ্ট্রপতি নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। তো আলোচনাটা শুরু করতে চাই কাউসার ভাইকে। যে কাউসার ভাই, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একটি আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ নয়, তাকে নির্বাচিত করা হয়েছে, তার দায়িত্ব গ্রহণে কোনো আইনগত বাধা নেই। তো নিয়োগ আর নির্বাচিত এই শব্দ দুটো নিয়ে কেন আসলে বিতর্ক তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত দুঃখজনক। কিছু কিছু জ্ঞান পাপী আমরা লক্ষ্য করে দেখেছি সামাজিক মাধ্যমে এই বিষয়টার অবতারণা করেছেন। উনি আজকে যেহেতু প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কর্মকর্তা রাষ্ট্রপতি নির্বাচনের, এবং উনি কিন্তু একা, উনি আজকে একটা ব্যাখ্যা দিয়েছেন, যথার্থ ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টা হলো এইটা কোত্থেকে এসছে, সেটা হলো উনি আমাদের যে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি কিন্তু চাকরি জীবন শেষেও উনি দুর্নীতি দমন কমিশনার ছিলেন। দুর্নীতি দমন কমিশনের 9 ধারায় একটা বিষয় বলা আছে যে এখান থেকে চলে যাওয়ার পর কোনো লাভজনক পদে নিয়োগকৃত হবেন না। পয়েন্টটা কিন্তু এটা। আমাদের সংবিধানের 147-4 যেটা আছে, ওখানে কিন্তু স্পষ্টত আমাদের কারা লাভজনক ব্যক্তি নয় তা ওখানে বলে দেওয়া আছে। পাশাপাশি 1996 সালে যখন জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি নিয়োগ করা হয়, তখন কিন্তু একজন আইনজীবী একটা রিট করেছিলেন, সেটারও কিন্তু সুস্পষ্ট রায় আছে। আমি সংবিধানটা দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমার কথা হলো যে হ্যাঁ, আপনি যেটা করেছিলেন যে নিয়োগ এবং নির্বাচন, দেখুন নির্বাচন কমিশনের দুইটা কিন্তু সাংবিধানিক দায়িত্ব, একটা হলো রাষ্ট্রপতি নির্বাচন আর একটা হলো সংসদ নির্বাচন করা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন নিয়োগকর্তা হিসেবে কাজ করে থাকেন। উনি নির্বাচন শিডিউল ঘোষণা করেছেন, একজন প্রার্থী জমা দিয়েছেন, প্রথম দিন জমা, পরের দিন যাচাই বাছাই হয়েছে। যেহেতু একজন প্রার্থী, সেই দিনে ওনাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং উনি শপথ নেওয়ার পর থেকে সেটা কার্যকরী হবে। তখন আমরা দেখতে পারলাম যে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। যদি একাধিক প্রার্থী থাকতো নির্বাচিত হতো। আমাদের যে নির্বাচন প্রক্রিয়ায়, জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু যদি একাধিক প্রার্থী না থাকে বা কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয় বা উনি প্রত্যাহার করেন, তাহলে কিন্তু 17(2) RPO ধারা মতে ওনাকে নির্বাচিত ঘোষণা করা হয়। অর্থাৎ আমাদের প্রধান নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতি নির্বাচনের যে নির্বাচন কর্তা, উনি যেটা বলতে চেয়েছেন যে এটা কিন্তু নিয়োগ না। বিভিন্ন কমিশনে, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন বা দুদকে কিন্তু সরকার নিয়োগ দেয়, সাবেক আমলাদেরকে, সাবেক সচিবদেরকে এটা দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু নির্বাচন। এই যে আমরা বলি কি, আমার পাশে বসা আছেন আইনজ্ঞ, আমরা প্রথমেই বলি একটা দল যে কোনো বিষয়ে নালিশ বা কোনো করা, যে বিতর্কিত করার যে বিষয়টা, এই নিয়োগটাকে একটা বিতর্কিত করার জন্য জনগণের সামনে এটা তোলা ধরা হচ্ছে। কারা যারা বলছে যে উনি অবৈধভাবে দলের কথা বলছিলেন, তাই না? না, দলের ওনা বলছেন, যদিও বিএনপি অফিসিয়ালি বলছেন যে এইটা নিয়ে আমাদের কোনো, কিন্তু যারা করছেন আমরা দেখছি তারা কারা। আর এটাও তো ঠিক, একটা বড় রাজনৈতিক দল দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বৈধ অবৈধভাবে, তারা যখন বলে যে আমাদের রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে কোনো ভাবনা নামে বলার কিছু নাই, দেখুন এটা কিন্তু খুব, নির্বাচনটা হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকার রুটিন ওয়ার্ক করবে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কিন্তু তখন রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি বা মুরব্বী হিসেবে দেখভাল করবেন, বিভিন্ন বাহিনী কিন্তু ওনার অধীনে থাকবেন। অর্থাৎ এই ব্যাপারে ওনাদের কোনো আগ্রহ নেই। তার মানে কি, ওনাদের রাষ্ট্রপতি নিয়ে আগ্রহ নেই, রাষ্ট্রপতির সংলাপ নিয়ে কোনো আগ্রহ নেই। নির্বাচন কমিশন 50 বছর পর আইনগতভাবে গঠিত হয়েছে, সেই ব্যাপারে ওনাদের সাথে সংলাপে বসতে চান না। আগামী নির্বাচনে কিভাবে করতে চান, সরকারের সাথে কোনো আইন পরিবর্তনের জন্য কোনো সংলাপে যেতে চান না, কমিশনের সংলাপে যেতে চান না।
ক্ষমতায় যেতে চান। তাহলে আমরা তো মনে করি আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যেই জনগণরাই এবং ভোটাররা ফয়সালা করবে কারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। লক্ষ্য করে দেখবেন এই দলটি কিন্তু বড় করে বলছেন আমরা আগামী সংসদ নির্বাচনে যাব না, আর আমরা না গেলে নির্বাচন করতেও দেব না। আওয়ামী লীগ থেকে যেটা বলা হচ্ছে না, নির্বাচন কিন্তু সরকারের অধীনে হবে না, নির্বাচন কমিশনের অধীনে হবে। সেই নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা কিন্তু দেওয়া হচ্ছে না। তাহলে বুঝতে পারতাম যে ওনাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে, সেগুলো মেনে নিলে হয়তো নির্বাচনটা ওনাদের মতে আরো সুষ্ঠু গ্রহণযোগ্য হবে। দেখুন এখন কিন্তু লক্ষ্য করে দেখবেন আমাদের একটা দাবি ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এ ভোট হোক, অর্থাৎ নির্বাচন কমিশন সামর্থ্যের উপর নির্ভর করে কতটা করতে পারবেন। এটা নিয়ে কিন্তু ওনারা অনেক কথা বলেছেন। কারণ আমরা চাই, এক সময় আমাদের বিষয় ছিল জাল ভোট, মহিলাদের জাল ভোট, এগুলি ধরা, স্বচ্ছ ব্যালট পেপার হয়েছে, ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে, এখন ইভিএম এ আঙ্গুলের ছাপ, চোখের রেতে কিন্তু ভোটার শনাক্ত হচ্ছে এবং ভোট হচ্ছে। অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু অনেকটা স্বচ্ছ হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি একটি দল নির্বাচন কমিশনকে বিতর্কিত করা, প্রশ্নবিদ্ধ করার জন্য বরাবর করে যাচ্ছেন। দেখুন নির্বাচন কমিশন কিন্তু রেফারির দায়িত্ব পালন করবে। আমাদের রাজনৈতিক দলের ভূমিকা আছে কিভাবে নির্বাচনকে আমরা অংশগ্রহণ করব, জনগণকে, ভোটারদেরকে আমরা কেন্দ্রে আনবো, কারণ এটা আমাদের দায়িত্ব ভোটারদেরকে আনা। এই দোষ আমরা নির্বাচন কমিশনের উপর পাঠাতে পারি না। যাই হোক, আমরা যেটা বলতে চাই, মহামান্য রাষ্ট্রপতি আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে এবং নির্বাচিত হওয়ার পর কিন্তু উনি কোনো দলে আর নেই বা কোনো পদে আর নেই, উনি পদত্যাগ করে রাষ্ট্রপতি হয়েছেন। যথাসময়ে উনি শপথ গ্রহণ করবেন। এর আগে আমরা মনে করি যিনি নির্বাচিত হয়েছে উনাকে নিয়ে যেন এই যে নতুন নতুন নাটক বা কাহিনী করা হচ্ছে এটা থেকে বিরত থাকেন, কারণ এটা রাষ্ট্র ইমেজ, এটাকে যেন বিতর্কিত করা না হয়। আপনার রাষ্ট্রপতি নির্বাচনে আপনার মন্তব্য শুনতে চাই এবং কাউসার ভাইয়ের আলোচনা সম্পর্কে আপনি বলতে পারেন। দলগতভাবে তো আমরা পরিষ্কার বলে দিয়েছি এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই। দলগতভাবে রাষ্ট্রপতি কে হলেন না তাতে আসলে বিএনপির কিছু যায় আসে না। তবে ওনার এই নির্বাচনটিকে নিয়ে একটা কথা তো বলতেই হয়, নির্বাচনটি উনি কাদের দ্বারা নির্বাচিত হয়েছেন? উনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছেন তারা কি বৈধ সংসদ সদস্য? এই প্রশ্নটি আমি আমার জীবনের প্রথম যেদিন সংসদে যাই সেদিনই বলেছিলাম যে আমাদের দুর্ভাগ্য এমন একটা সংসদে আমাদের দেখতে হয় যেই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, যেই সংসদ জনগণের ভোটে নির্বাচিত হয়নি। সুতরাং সেই সংসদ দ্বারা যদি কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হন, অটোমেটিক্যালি তো তার সেই নির্বাচন অবৈধ হয়ে যায়। এটা জন্য লাভজনক অলাভজনক পদ কিংবা নিয়োগ আর নির্বাচনের পার্থক্য দেখা কোনোটারই প্রয়োজন হয় না। আমার যে ব্যাপারটা কনসার্ন মনে হয়েছে, উনি নির্বাচিত হওয়ার পরে ওনার যে বক্তব্য আমরা দেখেছি মিডিয়াতে, সেখানে উনি বলেছেন যে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিরোধী দলগুলোকে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন আমি সব সরকার বিরোধী দলকে আহ্বান জানাবো, আপনারা আসেন, আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরামর্শ দিন, সেই পরামর্শ নির্বাচন কমিশনের কাছে বলবেন, সরকারের কাছে বলবেন। তারপরে তিনি বলেন তারপর সেই পরামর্শ সংবিধানের মধ্য থেকে যতটুকু সরকার পারবে অ্যাকোমোডেট করতে, জনগণের রায়কে সঠিকভাবে প্রতিফলন হওয়ার পথে যাতে কোনো রকম অন্তরায় না থাকে, কোনো রকম প্রশ্ন না হয়, সেভাবেই যেন নির্বাচনটি হয়। অর্থাৎ উনি কিন্তু খুব পরিষ্কারভাবে সরকারের বক্তব্যটি বলে দিয়েছেন সংবিধানের মধ্য থেকে। সরকার কি সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ আছে? সংবিধান পরিবর্তনের সুযোগ আছে, বাইরে যেতে হবে কেন? সংবিধানের মধ্য থেকে উনি যখন এই কথাটি বলছেন তখন আমরা যেন সরকারের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, কারণ সংবিধানের মধ্য থেকে কথাটি তো সরকার সদা সর্বদাই বলে থাকেন। এবং যখনই বিএনপি নির্বাচনের ব্যাপারে কথা বলে, নির্বাচনকালীন সময় সরকারের ব্যাপারে কথা বলে, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া নিয়ে কথা বলে, প্রতিবারই বলা হয় যে সংবিধান অনুযায়ী নির্বাচন হয়। ব্যাপারটা এমন যেন বাংলাদেশের সংবিধান জীবনে কোনোদিন পরিবর্তন হয় নাই এবং সংবিধান একটা ধর্মীয় গ্রন্থ যাকে পরিবর্তন করা যায় না। বিষয়টা তো আসলে তেমন না। উনি এখানেই থামেন নাই, উনি আরো বলেছেন যে আগামীতে জনগণ মুক্তিযুদ্ধের সপক্ষের দলকে নির্বাচিত করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন লক্ষ্য রাখতে হবে আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, যেহেতু আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমারই আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়, যে সরকার বা যাকে নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের সপক্ষের হয়।
বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের কারা আছে? মুক্তিযুদ্ধের সপক্ষের এত বছর পরে, স্বাধীনতার 51 বছর পরে এই ধরনের শব্দের দেয়াল তোলা মানেই হচ্ছে এখান থেকে রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা, যেটা গত 15 বছর ধরে আওয়ামী লীগ করে এসছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বিপক্ষে, এগুলো বলে যত রকম অন্যায্য কাজ সম্ভব, যত রকম লুটপাট সম্ভব, যত রকম মানবাধিকার লঙ্ঘন সম্ভব, যত রকম বিরাজনীতিকরণ সম্ভব, আওয়ামী লীগ তার সবটা করেছে। এবং করেছে মুক্তিযুদ্ধ শব্দটাকে ব্যবহার করে। যে কারণে আমি সংসদে একদিন বলেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ কোনো দল যদি থাকে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ মুক্তিযুদ্ধের মূল চেতনা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আওয়ামী লীগ কি তার একটাও এনশিওর করতে পারছে? বলতে তো পারবে না যে ক্ষমতায় ছিল না। টোটাল তারা বাংলাদেশের 51 বছরের মধ্যে 25 বছর, বাংলাদেশের মানুষের নসিবের খারাপ যে 25টা বছর আওয়ামী লীগের মতন একটা দলকে তাদের হজম করতে হয়েছে, যারা ভোটে বিনা ভোটে যে যখন যেভাবে পারছে আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করছে। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, বদনসিব যে তাকে আওয়ামী লীগ সহ্য করতে হয়েছে। তো এই মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষের শক্তি নিয়ে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন হিন্দু ছাত্রকে ছাত্রলীগ রুম পাওয়া নিয়ে টর্চার করে, শারীরিক মানসিক নির্যাতন করে এবং এক পর্যায়ে তাকে বলে তোকে শিবির আখ্যা দিয়ে যে কোনো সময় মেরে ফেলতে পারি, তোকে কেউ বাঁচাতে আসবে না। যখন সেই ছাত্রটি বলে, আজকে প্রথম আলোর খবর দেখবেন, যখন সেই ছাত্রটি বলে আমি হিন্দু, তখন বলে তোকে মেরে ফেললেও কেউ কোনো টু শব্দ করতে পারবে না। এই যে শিবির আখ্যা দিয়ে কথাটি, এটা কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়েই হয়েছে তা নয়, বা এটি প্রথম হয়েছে তা নয়। দুদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজে একদম একই ধরনের ঘটনা। 4টা ছেলেকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়। এর মধ্যে 2টো ছেলে আইসিইউতে আছে, 2টো ছেলে এর মধ্যে একজন দিনমজুরের ছেলে, মানে একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষের সন্তান। তাকে সহ আরো 3 জন ছেলেকে এরভাবে টর্চার করে। এবং যখন এই ব্যাপারে প্রশ্ন করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের যারা এই ঘটনা ঘটেছে ছাত্রলীগের সেই পান্ডাদের, তারা পরিষ্কার উত্তর দিয়েছে আমাদের কাছে খবর আছে, গোপন সূত্রে আমরা খবর পেয়েছি ওনারা শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। মানে এই যে আপনি লেবেল করে দিচ্ছেন অমুকে শিবির, তো ওকে পিটিয়ে আপনি যাচ্ছে তাই করে ফেলতে পারেন, অমুকে জামাত আপনি যাচ্ছে তাই করতে পারেন। ভাই এত হ্যাডম থাকে জামাত আর শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেন না, ওইটা করার সাহস তো দেখাইতে পারেন না। কারণ ওই যে রাজনীতির খেলা, ওটা আপনার খেলতেই হবে। তো এই খেলাটা যখন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির তরফ থেকে আমরা লক্ষ্য করি তখন এটাকে দুঃখজনক মনে হয়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে উনি আসলে কি বোঝাতে চাইছেন? বাংলাদেশের মানুষ কি বোঝে না উনি কি বলতে চাইছেন? বাংলাদেশের মানুষ বোঝে। এবং আমি খুব পরিষ্কারভাবে ওনাকে বলতে চাই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যদি কেউ থেকে থাকে সেটা বাংলাদেশ আওয়ামী লীগ, এবং গত 15 বছর তারা সেটা প্রমাণ করে ছেড়েছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যেই দলের হাত দিয়ে বাংলাদেশে প্রথম গণতন্ত্র ধ্বংস হয়। বাংলাদেশের প্রথম নির্বাচন 73-এর নির্বাচন, যেই নির্বাচনে গুটি কয়েক জাসদ, গুটি কয়েক ন্যাপ আর গুটি কয়েক স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছিল, একেবারে ভেরি নমিনাল নাম্বার। সেগুলো তারা হজম করতে পারে নাই। ব্যালট বাক্স ছিনায় নিয়ে মোশতাককে জয়ী করা হয়েছে, ফল ফলছে না মোশতাকের। আমার বাবাকে পরাজিত ঘোষণা করা হয়েছে, প্রথমে জয়ী ঘোষণা করা হয়েছে বেসরকারিভাবে, বেসরকারি ফলাফলে অলিয়াদ সাহেব জয়ী হন। সরেল আশুগঞ্জে নাসিরনগর, তখন একটা বিজয়নগর একই ছিল, কনস্টিটিউয়েন্সি ছিল, সেখান থেকে উনি বেসরকারিভাবে জয়ী হন। পরের দিন সকালবেলা তাহের উদ্দিন ঠাকুর, অ্যানাদার কিলার অফ বঙ্গবন্ধু, তাহের উদ্দিন ঠাকুরকে সেখান থেকে জয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশের জন্মের বিসমিল্লার যে নির্বাচন, সেই নির্বাচনের কয়েকটা আসন ছাড়বার মতন মানে জোর আওয়ামী লীগ বা রাজনৈতিক সততা আওয়ামী লীগের ছিল না। একটা আপাতবস্তক রাজনৈতিকভাবে অসৎ একটা দল হচ্ছে আওয়ামী লীগ, এবং সেটার সূচনা তারা 73 সালে করেছিল। পরবর্তীতে যতবার তারা ক্ষমতায় এসছে, ক্ষমতাকে আঁকড়ে ধরতে হবে। 96 সালে তারা যখন শাহাবুদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট করে, তারপর 2001-এ বিএনপি নির্বাচনে জয়লাভ করে, তারা শাহাবুদ্দিন আহমেদের উপর প্রেসার দেয় এই ফলাফল বাতিল করবার জন্য। উনি যখন রাজি হন নাই ফলাফল বাতিল করতে, তখন তাকে মানে বেঈমান, মিথ্যাবাদী সহ আরো নানান ভাষায় তাকে আক্রমণ করা হয়, যে আক্রমণটা আসলে রাজনৈতিক শালীনতা বিবর্জিত, যে আক্রমণটা আপনি একজন রাষ্ট্রপতিকে করতে পারেন না। সুতরাং আওয়ামী লীগ একেবারে তার হাতের গ্রিপের মধ্যে থাকা বাইরে আর কাউকে তারা বিশ্বাসও করে না, এবং এই রাষ্ট্রপতির নির্বাচন হচ্ছে তার আরেকটা জাজ্জল্যমান প্রমাণ। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে
এই রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু আওয়ামী লীগের জন্য সঠিকতম সিদ্ধান্ত। হ্যাঁ, আমি এখনো মনে করি এই রাষ্ট্রপতি জনাব চুপ্পুকে নির্বাচন করা আওয়ামী লীগের জন্য সঠিকতম। আওয়ামী লীগের জন্য বলছি, দেশের জন্য না, রাষ্ট্রের জন্য না, জনগণের জন্য না, আওয়ামী লীগের জন্য। কেন? কারণ ওনার ডেডিকেশন, ওনার আওয়ামী লীগের প্রতি বিশ্বস্ততা, ওনার লয়্যালটি, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। উনি ছাত্রলীগে ছিলেন, উনি পরবর্তীতে যুবলীগে ছিলেন, এবং ওনার আওয়ামী লীগের জন্য ওনার যেই মানে জানবাজি রাখা সমর্থন, সেটার আরেকটা প্রমাণ ছিল উনি ৭৫-এর ১৫ই আগস্টের পরে ৩ বছর উনি কারাগারে থেকেছেন এই ঘটনার প্রতিবাদ করে। যখন আওয়ামী লীগের বড় বড় নেতাদের হারিকেন দিয়ে, টর্চ দিয়ে খুঁজে পাওয়া যায় নাই, যখন তারা গিয়ে মোশতাকের ক্যাবিনেটে বসে মিনিস্টার হয়েছে, তখন কিন্তু উনি জেলে কাটাইছেন। কিন্তু আপনি শপথ নেওয়ার পরে তো একজন সব রাষ্ট্রপতি, এর আগেও যারা দলীয়ভাবে নির্বাচিত হয়েছিলেন, তারাও তো শপথ নেওয়ার পর নিরপেক্ষ হয়ে যান। আচ্ছা, আমি একটু বলি, নিরপেক্ষ হয়ে যান, শিওর। তাহলে ২০১৪ আর ১৮-র বিভৎস দুটো নির্বাচনের পর আপনি কি টু আওয়াজ পেয়েছেন কোন রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি, তাদের মুখ থেকে টু আওয়াজ এসছে? কোথা থেকে? আসে নাই। সুতরাং ওনারা যতই শপথ নাটক হোক না কেন, যতই শপথ খেলা হোক না কেন, ব্যক্তি অমন ভাবেই বাছা হয় যাদের সাথে শপথের আসলে কোনো সংযোগ থাকে না। শপথের সংযোগ নিয়ে যদি ব্যক্তি বাছা হতো, তাহলে শাহাবুদ্দিন আহমেদের মতন ব্যক্তিকে পরবর্তীতে এইভাবে হেনস্থার শিকার হতে হয় না। আসবো আপনার কাছে। কাসর ভাই, আলোচনা শুনছিলেন, অনেকগুলো প্রশ্ন করেছেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হচ্ছে আওয়ামী লীগ, তারপরে হচ্ছে আপনার আরো অনেক আলোচনা করেছেন, আপনি বলতে না। ব্যারিস্টার রুমিন ফারহান শুরু করে দিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে যারা ভোটার ছিলেন তারা বৈধ না অবৈধ। এখানে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহান বসা আছেন, উনি ৪ বছর পার্লামেন্টে ছিলেন। উনি যেদিন পদত্যাগ করলেন সেদিন বলেন এই পার্লামেন্ট অবৈধ হয়ে গেছে, এই পার্লামেন্টে কথা বলা যায় না। কিন্তু এই দেশে মানুষ দেখেছে উনি পার্লামেন্টে কতটা সময় কথা বলেছেন। এটা হলো বিষয়। অর্থাৎ উনি পদত্যাগ করার পরে এটা অবৈধ হয়ে গেছে। হ্যাঁ, 18 নির্বাচন, 14তে গেলাম না যেহেতু নির্বাচনে যায় নাই। 18 নির্বাচনে ওনারা অনেকগুলি মামলা করেছিলেন, ইলেকশনটা বৈধ অবৈধ কিনা, তাই না? সেই মামলাগুলি কন্টিনিউ করলেন না কেন? এখন নির্বাচনে কোনো অভিযোগ থাকলে উনি তো রাষ্ট্রপতি চলে গেছেন যে রাষ্ট্রপতি টু শব্দ করেন নাই। নির্বাচন কমিশন গেজেট করার পরে একমাত্র দায়িত্ব হলো বিক্ষুব্ধ যারা হন, যারা ভিকটিম মনে করেন, তারা নির্বাচনী আইনে মামলা করেছেন না। কিন্তু এই পর্যন্ত নির্বাচনের পরে এই মামলার কোন সুরা হয়েছে? আপনার হয়েছে, অনেকগুলি হয়েছে, এখন দ্রুত হচ্ছে। তারপর বললেন কি, আন্দোলন করে সরকারকে হটাবেন। আরেক নির্বাচন সামনে, আন্দোলন তো প্রত্যেক বছরই করছেন, ঈদের আগে, ঈদের পরে, রোজার ঈদ সামনে, হয়তো রোজার ঈদের পরে আবার চাঙ্গা হবে, তারপর আবার কুরবানির ঈদ, আরো বেশি চাঙ্গা করবে। আমরা এটা শুনেই যাচ্ছি। আওয়ামী লীগ তবু তো বলেছে আওয়ামী লীগ একটা দল। বিএনপি কি এটা প্ল্যাটফর্ম কাদের? স্বাধীনতার পরাজিত শক্তি। উনি বারবারে বলতে চেয়েছেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এটা দুর্ভাগ্যজনক আমরা বলি যে একটা স্বাধীন দেশের 52 বছর পরেও এই একটা শক্তির অস্তিত্ব আমরা পাই। 18 সালের নির্বাচনে বিএনপি 25টা আসন কাদেরকে ছেড়ে দিয়েছিল? এটা তো ইতিহাস। তারা কারা ছিল? যারা যুদ্ধাপরাধীদের বিচারের আসামি, যাদের বিচার হয়েছে, সাদা কার্যকর হয়েছে, তাদের পরিবারের জন্য 25টা আসন ছেড়ে দিয়েছিল। তার মানে কি, এই দলটাকে পেট্রোনাইজ করেছে। দেখুন, রুমিন ফারহান আমার জানা মতে বাংলাদেশে কতটা ছাত্র রাজনীতি করেছেন আমি জানি না, এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের তাণ্ডব, এটা ইতিহাস। সেই এখনো সেটা কমে গেছে, রক্কাটা গুলি করা। 2টা বিশ্ববিদ্যালয় একটা অঞ্চলের দখলে ছিল। সেই বিশ্ববিদ্যালয়কে এখন অনেকটা শান্ত করা গেছে, শিবির মানে মোটামুটি উচ্ছেদ করা গেছে। একসময় দখলে ছিল এদের, এটা বাস্তবতা। আমরা যতই বলি না কেন, আমরা সেটা কষ্ট হয়েছে এটা করতে। কিন্তু শিবিরের নাম দিয়ে নির্যাতন, এটা মানে কি বলে না। দেখুন, এখনো যে ওখানে নেই, উনি তো ওই প্রথম আলো আর 2-একটা নিউজ কোথায় হয় এটা নিয়ে টকশো চালিয়ে দেন, বিক্ষিপ্ত 2-একটা ঘটনায় যে আমরা সুইজারল্যান্ড হয়ে গেছি, আমাদের সে কোনো ঘটনা ঘটবে না।
তাই না? বিষয়টা এমন আর কি, আমরা লক্ষ্য করে দেখেছি। প্রথম আলো পত্রিকার 2টা পেপার এনে চালিয়ে দেন, তার মানে কি কোন ঘটনা আইন আইনশৃঙ্খলা থাকবে না, পুলিশ দরকার নাই, সব আমরা সুইজারল্যান্ড হয়ে গেছি। বিষয়টা এমন না। সংবিধানের বাইরে একটা প্রসঙ্গ এসেছে। দেখুন, আমি আবারও বলছি যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এটা নিয়ে বেস্ট রবিন ফারহান যেটা বললেন, উনিও কিন্তু জানেন যে উনি কিন্তু যদি কোনো রাজনৈতিক পদে থেকে থাকেন, এর আগে আমাদের হামিদ সাহেব বা জিল্লুর রহমান সাহেব, ওনারা কিন্তু দলীয় পদে ছিলেন, ওনারা কিন্তু পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেছেন। অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার পর উনি কোনো দলের প্রতিনিধিত্ব করতে পারবেন না। অবশ্যই কোনো না কোনো প্রার্থী যারা রাষ্ট্রপতি হবেন তাদের তো একটা ব্যাকগ্রাউন্ড আছেই। বেস্ট রবিন ফারহানি তো আমাদের শাহাবুদ্দিন সাহেবের বললেন যে ছাত্র নেতা ছিলেন, উনি করেছেন, এটা তো আমরা গর্বের বিষয়। মুক্তিযুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা। ৭৫-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর উনি প্রতিবাদ করাতে ওনাকে 3 বছর জেলে থাকতে হয়েছিল। আমরা তো অনেক গর্ব করি এবং আমি মনে করি, এবং ওনার যে ব্রিফিংটা পরে শোনালেন, উনি কিন্তু বলেছেন যে এই নির্বাচনে আমি সকল দলকে আহ্বান জানাবো। কার বিষয়টা ওটা প্রথম আলো রিপোর্ট, তাই না? এটা প্রথম আলো রিপোর্ট। অর্থাৎ এর বাইরে যেতে পারছেন না। শেষ করে আমরা তাই না? আমরা বলি কি, আমি সেই পুরো কথা যেতে চাই যে কিছু বিতর্ক ওনারা করতেই চান, মাঠে থাকতে হবে। আন্দোলনে বিচটান হয়েছে, তো এখন কোনো না কোনো বিষয়ে জনগণকে বিভ্রান্ত করা, অপপ্রচার করা, গুজব ছড়ানো, এই নিয়ে আছে। আমরা একটু বিরতি নিয়ে আসি। আপনি বিরতির পরেই বলবেন। উনি কিন্তু দুবার বললো, খেয়াল রাখবেন। ঠিক আছে, জি আপনি বলবেন। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রহিম সুপার এক্সট্রিম যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমি এখন আলোচনায় যাচ্ছি রবিন ফারহানের কাছে। সেটা হচ্ছে যে কাউসারা ভাই আলোচনা করছিলেন যে আপনারা যখন পদত্যাগ করেছেন সংসদ থেকে, তখন সেটাকে সংসদকে অবৈধ বলছেন এবং যুদ্ধাপরাধীদের আপনারা এই প্যাট্রোনাইজ করেছেন। দেখুন, আওয়ামী লীগের এই সংসদে যখন আমি প্রথম দিন আমার বক্তব্য রাখি, তার প্রথম লাইনটাই ছিল যে এই অবৈধ সংসদে যদি আমাকে না দাঁড়াতে হতো, যদি এটা বৈধ সংসদ হতো, তাহলে আর বিষয়টি অনেক বেশি গর্বের এবং আনন্দের হতো। এটা বলার সাথে সাথে কি ধরনের হইচই হয়েছে আপনারা ইউটিউবে এখনো আছে। এগুলো তো আসলে আধুনিক প্রযুক্তির যুগ, এগুলো লুকিয়ে রাখবার কোনো উপায় নেই। আমার বক্তব্য ইউটিউব ঘাটলেই দেখা যাবে আমি কি বলেছিলাম। যেদিন আমি ফার্স্ট সংসদে যাই সেদিনই বলেছিলাম, আমার সংসদে যাওয়া বা আমার সংসদে থাকার সাথে সংসদে বৈধতা অবৈধতার কোনো সম্পর্ক নাই। প্রথমত, নাম্বার 1, আমি এই সংসদের একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলাম না, আমি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। আর শপথ নেওয়ার পর সবাই সংসদ সদস্য, এটা বলার কি দরকার? আমি তো নির্বাচন প্রসেসের মধ্যে দিয়ে যাইনি, যেহেতু যাইনি সেহেতু আমার এই প্রসেসটাকে কোয়েশ্চেন করা মুশকিল। 2 হচ্ছে, অন্য যে সংসদ সদস্যরা তারা নিজেরাই স্বীকার করছেন, কখনো ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলছেন, কখনো জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলছেন, কখনো সরকারি দলের বড় বড় নেতারা টকশোতে গিয়ে মুখ ফসকে বলে ফেলছেন যে হ্যাঁ রাতে হয়েছে ভোট, আমাদের অত্যুৎসাহীরা এটা করেছে, ঠিক হয়নি বাট হয়েছে। তো এই ধরনের স্বীকারোক্তি তো আমরা তাদের মধ্যেই শুনেছি। সুতরাং আমার বলা বা আমার সংসদে থাকা না থাকার জন্য এটার বৈধতার অপেক্ষা করতে হয় না। আমি আওয়ামী লীগের দলের ব্যাপারে একটা কথা বলি, এটা হচ্ছে 1 মুঠো লুটেরা, 2 মুঠো সন্ত্রাসী আর 1 মুঠো দালাল বিলে যদি ঘুঁটা দেন, আজকের আওয়ামী লীগটা বের হবে। এটার একটা উদাহরণ হিসেবে আমি আবরারের ঘটনাটা আবার একটু মনে করাতে চাই। বুয়েটের আবরারের ঘটনা আপনার নিশ্চয়ই মনে আছে। বুয়েট বা ঢাকা মেডিকেল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের তীর্থস্থান, মানে বাংলাদেশের টপ যারা, তারা বুয়েট বা মেডিকেলে পড়ে। সেখানে পড়ে ঠান্ডা মাথায় স্ট্যাম্প দিয়ে পিটিয়ে সহপাঠীকে মারা যায়, ছোট ভাইকে মারা যায়, জুনিয়র ভাইকে মারা যায়, সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে ঠান্ডা মাথায় একটা গ্যাং মিলে এই ঘটনা ঘটানো যায়। এটা আমরা দেখেছি, এই আওয়ামী লীগের সময় দেখেছি। এবং আবরার তো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আবরারের ঘটনাটা হওয়ার পরে দেখা গেছে বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে তারা টর্চার সেল করে নাই, যেখানে আওয়ামী লীগের ছেলেরা, আওয়ামী লীগের পান্ডারা, ছাত্রলীগের ছেলেরা সাধারণ ছাত্রদের ধরে ধরে নিয়ে শারীরিক, মানসিক সহ নানান রকম টর্চার করে। আমি আরেকটা টর্চারের উদাহরণ ভেরি রিসেন্ট এসছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে 4.5 ঘন্টা ধরে গণরুমে নিয়ে কি করা হয়েছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই।
রোববার দিবাগত রাত 11টার দিকে সঞ্জিতা চৌধুরী আওয়ামী লীগের নেত্রী 7 থেকে 8 জন আমাকে একটা গণরুমে নিয়ে যায়, সেখানে কথায় কথায় এলোপাতারি চড় থাপ্পড় মারতে থাকেন। আপনারা কেন মারছেন বলতে গেলে ওনারা আমার মুখ চেপে ধরেন, সজোরে থাপ্পড় দেন, বলতে থাকেন চিনিস আমাদের, আমরা কত খারাপ, আমরা তোর কি করতে পারি জানিস তুই, কোনো আইডিয়া আছে আমাদের সম্পর্কে তোর? পা ধরে মাফ চাইতে গেলে লাথি মারেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন, বুকের উপর হাত দিয়ে জোরে থাবা মারেন, গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ধরে রাখেন। এক পর্যায়ে তারা একটা ময়লা গ্লাস চেটে পরিষ্কার করিয়ে নেন এবং সেটার ভিডিও ধারণ করেন। তারপর তারা বলতে থাকেন জামা খোলো, জামা খুলতে না চাইলে মারধর করেন, জোর করে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন। একটা বিশ্ববিদ্যালয়ের মেয়েকে, আরো আছে ডিটেল আমি আর বলছি না, ভিডিও করা হয়েছে এবং সেই ভিডিওর মধ্যে দুটো পার্ট। একটা হচ্ছে তাকে বিবস্ত্র করে ভিডিও করা হয়েছে, বলা হয়েছে যে সে যদি এই ঘটনা বাইরে প্রভোস্ট, প্রক্টর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায় তাহলে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হবে। 2 হচ্ছে প্রক্টর, ভিসি এদের সম্বন্ধে এই মেয়েকে দিয়ে জোর করে খারাপ খারাপ কথা বলিয়েছে এবং বলা হয়েছে যে তুমি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্বন্ধে বাজে কথা বলেছো এটাও আমরা ভাইরাল করে দেব। সুতরাং মেয়েটিকে ভীষণ রকম চাপে রাখা হয়েছে এবং মেয়েটি তার বাবাকে নিয়ে এসেছিল বিশ্ববিদ্যালয়ে কমপ্লেইন জমা দিতে, দেওয়ার পর সে আর থাকেনি, সে চলে গেছে, বলছে যে আমি ক্লাস করতে পারবো কিনা, আদৌ এই বিশ্ববিদ্যালয়ে আমি থাকতে পারবো কিনা, আমি ভয়ে ভয়ে আছি। তো আওয়ামী লীগ মানে একটা ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে এবং আপনি ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, কৃষক লীগ বলেন, এগুলো আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন বটে, তবে এগুলো যার যার ক্ষেত্রে একটা মাফিয়া চক্রের মতন। এবং আওয়ামী লীগের মূল দল যেহেতু ভোট কারচুপি থেকে শুরু করে এলাকা দখলে রাখা থেকে শুরু করে বিরোধী দলকে দমন করা থেকে শুরু করে নানান অবৈধ কাজে এদেরকে ব্যবহার করে, এই অঙ্গ সংগঠনের ছেলে পেলেদের ব্যবহার করে। সুতরাং এই ছেলে পেলেদেরকে কন্ট্রোল করা, এই ছেলে পেলেদেরকে শাসন করবার কোনো এখতিয়ার, কোনো সাহস আওয়ামী লীগের মূল দল রাখে না। সে কারণে একটা ঘটনারও বিচার হয় না, না দলীয়ভাবে কোনো বিচার হয়, না দেশের প্রচলিত ফৌজদারি আইনে বিচার হয়, এবং একটার পর একটা ঘটনা ঘটে চলে বিকজ এই ঘটনাগুলোর কোনো বিচার হয় না। গত 15 বছর ধরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর উদাহরণ আমি দিলাম, আওয়ামী লীগের যে মূল সংগঠন সেটাও কিন্তু তার আচরণ, তার চরিত্র কিন্তু এই অঙ্গ সংগঠনের চেয়ে আলাদা কিছু না, একটা মাফিয়া তন্ত্র তারা কায়েম করেছে। এবং এই মাফিয়া তন্ত্রের মধ্যে দিয়ে যে নির্বাচনটা আগামীতে হতে যাচ্ছে, এটা যতই আপনি যাকেই রাষ্ট্রপতি বানান না কেন বা যতই আপনি নির্বাচন কমিশনের কথা বলেন না কেন, এই নির্বাচন এই সরকারের অধীনে সুষ্ঠু হবার কোনো কারণ নাই। কাউসার ভাই, আমি একটু দ্রব্যমূল্য নিয়ে একটু আলোচনা করি। যে এর আগে আমি একটু বলে নেই। আচ্ছা বলেন। আমরা তো টক শোতে কোনো পত্রিকার রিপোর্টিং নিয়ে আলোচনা করতে আসি না। উনি আবরার হত্যার কথা বলেছেন, লক্ষ্য করে দেখেছেন সবাইকে শাস্তির আওতায়, বিচারের আওতায় আনা হয়েছে, কেউ ছাড়া পেয়েছে? গত 14 বছরে ঘটনা দুর্ঘটনা যাই বলেন, দেখতে হবে সরকার খুব দ্রুত সময়ে আইনগত ব্যবস্থা নিয়েছে কিনা, বিচারের আওতায় এনেছে কিনা। বুঝলাম যে বলতে বলেছেন যে বিশ্ববিদ্যালয় নাকি এখন আওয়ামী লীগেরও দখল করে আছেন, অর্থাৎ ছাত্রলীগ নিয়ে চলে গেছেন। হ্যাঁ, আমাদের নাম বানিয়ে ছাত্রলীগ বা কিছু করার চেষ্টা করেছে, কিন্তু লক্ষ্য হবে আমাদের কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, কাউকে মাফ করা হয় নাই। আইনের আওতায় আসতেছে এমপি বলেন, মন্ত্রী বলেন, আওয়ামী লীগের জেলা পর্যায়ে অনেক নেতাকে কিন্তু আইনের আওতায় আসতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কাউকে ছাড় দেন নাই। আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে দ্রব্যমূল্য, রোজার 1 মাসেরও আরো বেশি সময় বাকি আছে, এখনই আপনার ছোলার দাম, চিনির দাম বেড়েছে, তারপরে ব্রয়লার মুরগির দামও বেড়ে গিয়েছে। তো এই অবস্থা কেন, সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? না দেখুন, আপনার যে কেন উত্তরটা, এটা কিন্তু দেশি বিপদ না, বৈশ্বিক বিষয়। সরকার যে জিনিসটা চেষ্টা করছে, যেটা আমরা ইউরোপ, আমেরিকার অনেক দেশে দেখছি, যে হ্যাঁ আমাদের রোজা একটা ইম্পর্টেন্ট এখানে রোজাকালীন সময় যেসব জিনিস বেশি দরকার হয়, তেল, ছোলা বা ডাল, এগুলো, এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো অ্যাভেলেবেল করা যায় কিনা সরকার কিন্তু সেটা নিশ্চিত করেছে। হ্যাঁ, দাম কিছু বাড়ছে, এটা যেসব আমদানির দাম তো বাড়ছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন এখন কিন্তু বাংলাদেশে কোনো দ্রব্যের রেশনিং করতে হচ্ছে না, যেন আমাদের এই জেলায় বা এই বিভাগে আমাদের এই পণ্যটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দাম বেড়েছে, এটা আমরা স্বীকার করি, কারণ কোনো ব্যবসায়ী ইম্পোর্ট করে লসে কিন্তু মাল বেচবে না, সবাইকে শেয়ার করতে হচ্ছে। বরঞ্চ বিশ্বে আমরা দেখেছি অনেক জায়গায় যখন কোনো উৎসব হয় তখন কিন্তু সেল দাম কমানো হয়। আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারিনি। আমরা দেখেছি যখন উৎসব হয় আমাদের দ্রব্যমূল্যের মাল দাম বাড়ানোর একটা উৎসব শুরু হয়ে যায়, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এমনি তো আমরা একটা সমস্যার মধ্যে আছি, কারণ আমাদের আমদানি যে পণ্যগুলো, এগুলোর দাম 20% বাড়ছে, এবং আমরা দেখেছি আমেরিকাতে 60%, 100% বেড়েছে। সেই তুলনায়
আমরা যে জিনিসপত্র অ্যাভেলেবেল রাখতে পারছি, হ্যাঁ ক্রয় ক্ষমতাটা কতটা সেটা দেখতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে সরকার কিন্তু 1 কোটি পরিবার মানে 5 কোটি লোককে কিন্তু সামাজিক বেষ্টনীর মধ্যে এনেছে। তাদেরকে 10 টাকায় চাউল দিচ্ছে, 30 টাকায় চাউল দিচ্ছে, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছে, তাদেরকে এই সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ যার জন্য এই সমস্যাটা সবার হবে না। জি আপা, প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন যে ব্রয়লার মুরগির দাম 200 থেকে 220 টাকা হয়ে গেছে। তিনি বলেছেন যে বাজার ব্যবস্থাপনা ঠিক মতো হচ্ছে না। তো এই আসলে এই বাজার ব্যবস্থাপনার দায়িত্বটা আসলে কার? মন্ত্রী যদি এই কথা বলে। একদমই তাই, মানে যে যেই দায়িত্ব আছে তিনি সেই দায়িত্বটা যদি ঠিক মতো পালন করতেন তাহলে আজকে এই অবস্থা হয় না। দেখুন, ন্যূনতম কোনো নজরদারি নাই, পুরো বাজারটা সিন্ডিকেটের হাতে। এই সিন্ডিকেটের সদস্য কারা কারা বাজার থেকে হঠাৎ করে জিনিসের দাম বাড়িয়ে 1000 কোটি টাকা তুলে নেয়, এটা কিন্তু সরকার জানে, কিন্তু সরকার ব্যবস্থা নেবে না। কারণ এই সিন্ডিকেটে যারা আছে তারাই সরকারেরই অংশ। একটা মাফিয়া সরকার আসলে এভাবেই চলে। তারা বিভিন্ন সিন্ডিকেট, এক এক জায়গায় সিন্ডিকেট তৈরি করে। সন্ত্রাসীদের সিন্ডিকেট যেমন আছে, ব্যবসায়ীদের সিন্ডিকেট আছে, আমলাদের সিন্ডিকেট আছে, এবং এই সিন্ডিকেটের উপর ভর করেই এই সরকার চলে এবং টিকে থাকে। সে কারণে আপনারা দেখবেন যে হঠাৎ করে তেলের দাম বেড়ে যায়, হঠাৎ করে চিনির দাম বেড়ে যায়, হঠাৎ করে চালের দাম বেড়ে যায়। নিয়ন্ত্রণ করবার বা এই বাজার নজরদারিতে রাখবার মতন কোনো পদক্ষেপ আমরা সরকারের তরফে দেখি না। গত বছরে আমরা দেখেছিলাম যে মাত্র 10 দিনে সয়াবিন তেলের বাজার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে 1000 কোটি টাকা। এবং এই যে দাম বাড়িয়ে মুহূর্তের মধ্যে চালে কেজিতে যদি 1 টাকা করে বাড়ে, কয়েক হাজার কোটি টাকা তুলে নিয়ে যাওয়া সম্ভব সেই বাজার থেকে অল্প কয়েকদিনের মধ্যে। এবং এই জায়গাগুলোতে সরকারের একটা বিরাট ফাঁক আছে, বিরাট নজরদারির অভাব আছে এবং ইচ্ছাকৃত অভাব আছে। কারণ সরকার চাইলে নিয়ন্ত্রণ করতে পারে না তা হবে না। 1, 2 হচ্ছে আমাদের অতিরিক্ত আমদানি নির্ভরতা। আমরা যতই দাবি করি আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমাদের যেমন চাল আমদানি করতে হয় তেমন গমও আমরা আমদানি করি। গম তো পুরাই প্রায় আমদানি করি, আমাদের নিজেদের এখানে কোনো গমের ফলন সেরকম হয় না। এই যে 2টা স্ট্যাপল ফুড, এই 2টা স্ট্যাপল ফুডের জন্য আমরা বাইরের আমদানির উপর নির্ভর করি। এবং গত কয়েকদিন আগে দেখছিলাম যে জাহাজ ভর্তি চিনি, তেল এবং ডাল সম্ভবত বা গম নিয়ে জাহাজ আটকে আছে, বন্য খালাস করতে পারছে না। কেন পারছে না? এলসি পেমেন্ট দেওয়া হয়নি। আমাদের রিজার্ভের সংকট, সেই রিজার্ভের সংকটের কারণে আমরা ডলারে পেমেন্ট করতে পারিনি, এলসি পেমেন্ট হয়নি, সে কারণে পণ্য খালাস হচ্ছে না। এবং এই যে পণ্যটা আটকে আছে, এই পণ্যটা আটকে থাকবার ফলে একদিকে যেমন জাহাজের ভাড়া গুনতে হচ্ছে, ড্যামারেজ গুনতে হচ্ছে, সেই ড্যামারেজটাও কিন্তু গিয়ে এই পণ্যের দামের সঙ্গে যুক্ত হবে। সুতরাং দিন শেষে পুরো চাপটা গিয়ে উঠবে ভোক্তার গায়ে। এটাই কিন্তু গত কয়েক বছর ধরে হয়েছে। এবং কথায় কথায় সরকার বলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, করোনা, মানে মনে হয় যেন যত দোষ নন্দ ঘোষ, পৃথিবীর আর কোথাও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বা করোনার প্রভাব হয়নি। দেখুন হয়ে থাকে তাহলে সারা বিশ্ব জুড়ে হওয়ার কথা। কিন্তু আইএমএফ এর কাছে গেছে কে? আইএমএফ এর কাছে গেছে দক্ষিণ এশিয়ার পাকিস্তান আর শ্রীলঙ্কা, আর গেছে বাংলাদেশ। ভারত বা নেপাল বা ভুটানকে তো আইএমএফ এর কাছে যেতে হয় নাই। সুতরাং আমাদের কাছে স্বীকার করতে হবে আমাদের সংকট আছে। সরকার এই স্বীকারটাই করতে চায় না, করতে চায় না বলেই সমস্যা আরো ঘনীভূত হয়, সমাধান হয় না। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ সবাইকে।